হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজিক্সের রিভিশন সিরিজে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। আমরা এই ভিডিওতে ভৌত আলোক বিজ্ঞান থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যত প্রশ্ন আসছে খ নাম্বার সব প্রশ্ন এই ভিডিওতে সলভ করাই দিব। তো আমরা আজকের ভিডিও শুরু করতেছি। আমাদের থিওরির আরেকটা ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, এটা একটা প্রায় 2.5 ঘন্টার ভিডিও। এখানে 1 ঘন্টা 20 মিনিট, হ্যাঁ, 1 ঘন্টা 20 মিনিট আমাদের করা আছে। এখানে থিওরি আলোচনা করা আছে এবং বাকি 1 ঘন্টা ম্যাথ করানো আছে। ওকে, তো যাদের এই চ্যাপ্টারটা লাগবে তোমরা এই চ্যাপ্টারটা এখান থেকে দেখে নিতে পারো। এখানে আমরা সব বোর্ড কোশ্চেন করাই দিয়ে রাখছি, ঠিক আছে? অনেক বোর্ড কোশ্চেন করানো আছে এবং 1 ঘন্টা 20 মিনিট এখানে থিওরি। তো থিওরিগুলো আরো ডিটেলসে দেখার জন্য আমরা এখানে খুবই সংক্ষেপে থিওরিগুলো দেখাবো। আরেকটু ডিটেলসে দেখার জন্য তোমরা এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারে একদম প্রথম কথা হলো পয়েন্টিং ভেক্টর। আমরা একদম খুব সংক্ষেপে বলতেছি। পয়েন্টিং ভেক্টর হইতেছে আমাদের, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এটা হলো তোমার তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যে ক্রস গুণফল সেটা। তড়িৎ ক্ষেত্রটা আর চৌম্বক ক্ষেত্রটার ক্রস গুণফল, এর এখানে একটা 1/μ0 আছে, হ্যাঁ, এই। আর এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর এইটাকে চৌম্বক তীব্রতা বলে। এই যে এইটা যে আছে, হ্যাঁ, এটাকে চৌম্বক তীব্রতা বলে। তাহলে আমাদের দুইটা সূত্র আসতেছে পয়েন্টিং ভেক্টরের, একটা এইটা এবং আরেকটা হইতেছে এইটা। ওকে, ওকে, এটা দেখালাম কারণ এটা খ নাম্বারে বলছে একটা জায়গাতে পয়েন্টিং ভেক্টর। এখন পয়েন্টিং ভেক্টরের যে দিক সেটা সি এর দিক, আলোর বেগের যে দিক সেই দিকটাই হলো পয়েন্টিং ভেক্টরের দিক। তো পয়েন্টিং ভেক্টরের কাজটা মেইনলি কি? পয়েন্টিং ভেক্টরের কাজটা আলোর দিকটা নির্ণয় করা, ঠিক আছে? আর পয়েন্টিং ভেক্টরের আরেকটা ভালো সংজ্ঞা আছে, সেটা হলো যে তরঙ্গ, আলো তরঙ্গ যেখান দিয়ে যাইতেছে ওখানে আমি যদি একটা একক ক্ষেত্রফলের একটা কোনো একটা ক্ষেত্রফল রাখি, তল রাখি, তাহলে এটার মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আলোক শক্তি যাবে সেটাকেই আমরা পয়েন্টিং ভেক্টর বলতেছি, ঠিক আছে? আর হচ্ছে তোমরা চাইলে এরকম একটা ছবিও দেখাতে পারো, বেশ ভালো হয় যদি দাও। এখানে তোমার এই যে এই তলে যেটা, এই তলে হবে তোমার তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। আর এখানের সাথে লম্ব তলে এই যে এই বরাবর, হ্যাঁ, এই বরাবর তোমার চৌম্বক ক্ষেত্র হবে, ঠিক আছে? উপর দিকে এই যে এই বরাবর চৌম্বক ক্ষেত্র হবে, এটা তড়িৎ ক্ষেত্র। তো ই ক্রস বি করলে, এই যে ই ক্রস বি করলে তুমি যদি এখান থেকে এই দিকে ডান হাতে স্ক্রু ঘুরাও তাহলে দেখবা যে এটা ডান দিকে যাবে, এই দিকে অগ্রসর হবে। অর্থাৎ এটা পয়েন্টিং ভেক্টরের দিক এবং আলোর তরঙ্গেরও দিক, ঠিক আছে? এরপর আমাদের ব্যতিচার, গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার হবে। হ্যাঁ, যদি গঠনমূলক ব্যতিচার হয়, গঠনমূলক ব্যতিচারের জন্য পথপার্থক্য হওয়া লাগবে λ/2 এর জোড় গুণিতক। আর λ/2 এর জোড় গুণিতক হওয়া মানে হচ্ছে ল্যামডা এর পূর্ণ সাংখ্যিক গুণিতক হওয়া, ঠিক আছে? অর্থাৎ 2λ যদি কোথাও বলে তাহলে তুমি বলবে ওখানে গঠনমূলক ব্যতিচার হবে, বুঝছো? কারণ 2λকে আমরা 4 × λ/2 লিখতে পারি। ওকে, পূর্ণ সাংখ্যিক গুণিতক যদি 9λ থাকে, এটাকে আমরা 18 × 9/2 λ/2 এরকম এরকম লিখতে পারবো। তো এই যে λ/2 এর জোড় গুণিতকই আসে, তাই ল্যামডার সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ n λ থাকে তাহলে গঠনমূলক ব্যতিচার হবে। আর এটা আমরা বললাম λ/2 এর জোড় গুণিতক 2n × λ/2। ওকে, এটা গঠনমূলক ব্যতিচার। আর যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয়, ধ্বংসাত্মক ব্যতিচার হয়, এটার জন্য আমাদের এটা হবে λ/2 এর বিজোড় গুণিতক, ঠিক আছে? λ/2 এর বিজোড় গুণিতক এটাই। ওকে, এই গেল ব্যতিচারের ক্ষেত্রে দুইটা কথা। তারপর ইয়াং এর দ্বিচির পরীক্ষা, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এখানে আমাদের পথপার্থক্য ছিল এক্স ডি/ডি, এটা একটা সূত্র। তারপর তম উজ্জ্বল ডোরার দূরত্ব n λ/d/d এবং তম অন্ধকার ডোরার দূরত্ব 2n - 1 λ/d/2d। ওকে, তোমরা এটা জানো। এটা তম, nth ব্রাইট, আর এটা nth ডার্ক। ওকে, আচ্ছা, এটা হলো ইয়াং এর দ্বিচির পরীক্ষা। আর যদি অপবর্তন বলে, ডিফ্র্যাকশন যেটা অপবর্তন, অপবর্তনের ক্ষেত্রে তোমার a sin θ হইতেছে পথ পার্থক্য। ওকে,
এ সাইন থিটা পথ পার্থক্য। যদি অবম বলে তাহলে এই এ সাইন থিটা হবে এন ল্যামডা, এখানে উল্টা, হ্যাঁ। আর যদি চরম বলে তাহলে এই এ সাইন থিটা হবে 2n প্লাস 1 ল্যামডা বাই 2। খেয়াল করবা এখানে কিন্তু -1, হ্যাঁ, এখানে -1 আর এখানে কিন্তু +1, খেয়াল রাখি। আহ এই দুইটাই, হ্যাঁ, আমাদের অপবর্তনে আমাদের আর তেমন কোনো ব্যাপার নাই। আর থিটাটা হচ্ছে অপবর্তন কোণ, বুঝছো। আর যদি তোমাকে গ্রেটিং বলে, গ্রেটিং এর সাহায্যে অপবর্তন, তাহলে জিনিসটা আবার উল্টা যাবে। তখন আমরা বলবো ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এটা হবে চরমের সময়, বুঝছো। আর ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2, এটাকে আমরা বলবো অবমের সময়। ওকে, এন হচ্ছে কততম চরম বা কততম অবম সেটা। আর এই ডি কে বলা হয় গ্রেটিং ধ্রুবক, যেটা একক দৈর্ঘ্যের চিরের সংখ্যার সাথে এইভাবে রিলেটেড থাকে 1/n। ওকে। আর একটা জিনিস সেটা হইতেছে তোমার সমবর্তন। সমবর্তনের ক্ষেত্রে আমাদের জাস্ট একটাই সূত্র লাগবে, সেটা হলো ব্রুস্টারের সূত্র, ব্রুস্টার্স ল। এটা হইতেছে এরকম যে যদি আলো আসে কোনো একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ তলে, যদি এটা আসে, তো আলো আসার পরে এই যে এটা এটা ধরো তোমার আলো, আলো আসলো, আলো আসলে এখানে প্রতিফলন হবে এবং প্রতিসরণ হবে। ওকে, যেটা প্রতিফলিত হবে এটা সম্পূর্ণ সমবর্তিত হবে। ওকে, আর এটা আংশিক সমবর্তিত হবে। আংশিক, যেটা প্রতিসরিত, আংশিক সমবর্তিত হবে। ওকে, এবং এখানে এই ঘটনা ঘটার জন্য এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে। আর এখানে এটা হলো তোমার এটা হলো তোমার আপাতন কোণ, যে থিটা হয়ে থাকে, তাইলে এই ট্যান থিটা করলে তুমি এই প্রতিসরাঙ্কের সমান পাবা, এই ম্যাটেরিয়ালের যে প্রতিসরাঙ্ক, বুঝছো, এই ম্যাটেরিয়াল প্রতিসরাঙ্কের সমান হবে। এই হলো ব্রুস্টারের সূত্র, ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ। ওকে, তো আমরা আমাদের নাম্বার শুরু করতেছি। দেখো, তরঙ্গ মুখের প্রকৃতি উৎস হতে দূরত্ব নির্ভর, হ্যাঁ, দূরত্ব নির্ভর। দেখো, যদি এখানে উৎস হয়, এখান থেকে তরঙ্গ মুখ এভাবে যাইতেছে, এভাবে যাইতেছে, এভাবে যাইতেছে, এভাবে যাইতেছে, তো এটা হলো তরঙ্গ মুখ। তো যখন উৎস থেকে তুমি কাছাকাছি দূরত্ব বলবা, তখন তোমার দেখো তরঙ্গ মুখটা কিরকম আসতেছে, একটা বাঁকা রেখা আসতেছে, একটা বক্র রেখা, তোমাকে বৃত্তের মতো চিন্তা করতে পারে, একটা বৃত্ত আসতেছে, বুঝছো। কিন্তু যখন এটা অসীমে চলে যাবে, অনেক দূরে দূরে চলে যাবে, তখন কিন্তু আমরা রেখাগুলা এরকম এরকম দেখবো, বুঝছো। তখন রেখাগুলো সমান্তরাল মনে হবে, সমান্তরাল বা ফ্ল্যাট মনে হবে, বুঝছো, ফ্ল্যাট মনে হবে। ঠিক আছে। আর এখানে জিনিসগুলো কিন্তু ফ্ল্যাট না, এখানে জিনিসগুলো বৃত্তাকার। তাই তরঙ্গমুখ যত দূরে যাবে তত এটা সমান্তরাল বা ফ্ল্যাট হয়ে যাবে। তার মানে এটা দূরত্ব নির্ভর। দশা পার্থক্য পথ পার্থক্যের এত গুণ ব্যাখ্যা করো, হ্যাঁ। সূত্রটা আমরা দেখাই নাই। দশা পার্থক্য যদি তুমি ডেল ফাই বলো, পথ পার্থক্য যদি ডেল এক্স বলো, তাহলে এই জিনিসটা আমরা বলবো এইভাবে, যে দেখো একটা তরঙ্গের ক্ষেত্রে তোমার এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে পথ পার্থক্য কত, ল্যামডা পরিমাণ না? আর দশা পার্থক্য কত এই দুই বিন্দুর মধ্যে? 2 পাই রেডিয়ান, মানে 360 ডিগ্রি। তাহলে বলো যে পথ পার্থক্য যদি ল্যামডা হয় তাহলে দশা পার্থক্য কত? 2 পাই। তো পথ পার্থক্য যদি ডেল এক্স হয় তাহলে দশা পার্থক্য কত হবে? ঐকিক নিয়ম 2 পাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তাহলে এটাই হলো তোমার দশা পার্থক্য, 2 পাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তো এই তো, তো এটা হলো তোমার পথ পার্থক্য ডেল এক্স, আর এটা আর এটা দশা পার্থক্য। তো অর্থাৎ 2 পাই ল্যামডা গুণ পয়েন্টিং ভেক্টর ব্যাখ্যা করো। পয়েন্টিং ভেক্টর আমরা ওই সাইডে ব্যাখ্যা করে দিছিলাম। সূর্য থেকে আগত তরঙ্গমুখের প্রকৃতি কিরূপ হবে? তো দেখো, এখানে যদি সূর্য থাকে, সূর্য থেকে আলো যখন আসবে তখন এরকম কিছু তরঙ্গমুখ আমরা পাবো শুরুর দিকে। তো যখন আলো অনেক দূরে চলে যাবে, তখন আমরা এই তরঙ্গমুখগুলো এত দূরে যাবে যে তরঙ্গমুখগুলো দেখে আর এরকম বাঁকা মনে হবে না, এরকম সোজা মনে হবে। ঠিক আছে, এমন এমন মনে হবে না। যেমন ধরো পৃথিবীর যে কার্ভেচার সেটা আমরা দেখতে পারি না, আমরা পৃথিবীর সমতল দেখি। তো ওইভাবেই এই যে বাঁকা রেখাগুলা, এগুলা যখন অনেক বড় হবে, তখন জিনিসগুলোকে এরকম সমান্তরাল রেখার মতো দেখা যাবে, অর্থাৎ ফ্ল্যাট লাইন্স। ওকে, তো সূর্য থেকে আগত তরঙ্গমুখের প্রকৃতি যখন এটা পৃথিবীতে পৌঁছায় তখন এটা এরকম সরল রেখা, সরল রেখা হয়ে যাবে। ওকে, আচ্ছা, দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের ব্যবধান স্বল্প হওয়া প্রয়োজন কেন? দেখো, চিরদ্বয়ের ব্যবধান স্বল্প হওয়ার প্রয়োজন কেন? প্রথমে খেয়াল করো যে চিরদ্বয়ের আমাদের সূত্রটা কি। চিরদ্বয়ের ব্যবধান হইতেছে আমাদের স্মল ডি, তাই না? স্মল ডি। তো আমাদের চিরের প্রস্থ সূত্রটা কি? ল্যামডা ডি বাই 2 ডি। দ্বারা সূত্রগুলো ওইদিকে লেখা হয় না, একটু লিখে দিয়ে আসি। এই যে এখানে আমাদের প্রথমত চিরদ্বয়ের ব্যবধান ল্যামডা ডি বাই 2 ডি, সরি ল্যামডা ডি বাই ডি। আর চিরদ্বয়ের প্রস্থ
প্রথমে ডোরার ব্যবধান ল্যামডা ডি বাই ডি এবং ডোরার প্রস্থ ল্যামডা ডি বাই টু ডি। হ্যাঁ, এই দুইটা। ওকে, তো এখন আসো এই যে ল্যামডা ডি বাই টু ডি। চিরদ্বয়ের ব্যবধান যদি স্বল্প হয়, ডি যদি ছোট হয়, তাহলে দেখো বিটা কিন্তু বড় হবে। ডি ছোট হইলে বিটা বড় হবে। বিটা হইতেছে তোমার এই চিরদ্বয়ের যে চির কি বলতে বারবার চির বলতেছি, এই যে ডোরার যে প্রস্থ সেটা হলো বিটা। তো বিটা যদি বড় হয়, হ্যাঁ, বিটা যদি বড় হয়, তাহলে এখানে যে আমাদের ডোরাগুলা আছে, এই ডোরাগুলা যে আছে, ডোরাগুলা দেখতে সুবিধা হবে। বুঝছো? যদি বিটা ছোট আসে, বিটা এমন ছোট আসলো যে এরকম হিবিজিবি হিবিজিবি চির আসতেছে, উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা, তাই তুমি তো এখানে কিছু বুঝতেই পারবে না। বুঝছো? তাই যাতে একটা দৃষ্টিগোচর হওয়ার মতো বা চোখে পড়ার মতো একটা ডোরা যাতে তৈরি হয়, একটা সজ্জা যাতে তৈরি হয়, সেই জন্য আমরা বিটাটাকে বড় রাখতে চাই। তার জন্য ডিকে ছোট হইতে হবে। সূর্য থেকে আলোক তরঙ্গমুখী প্রকৃতি বলা হয়েছে, অনুদৈর্ঘ্য তরঙ্গের সমাবর্তন হয় না কেন? সমাবর্তন জিনিসটা খেয়াল করো। সমাবর্তন জিনিসটা হচ্ছে, চিন্তা করো তোমার কাছে এরকম একটা হোল আছে, আর এখান দিয়ে তুমি একটা রশিকে এইভাবে উপর নিচে কম্পিত করতেছো। তাহলে এই সাইডে রশির কম্পনটা আসতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি যদি এখন এই জিনিসটাকে এইভাবে রাখো, হ্যাঁ, এইভাবে যদি রাখো, আর কম্পনটা এখানেও তুমি সিমিলার এরকম একটা কম্পন দাও, এই সাইডে কিন্তু কম্পন আসতে পারবে না। কেননা এখানে উপর নিচ কম্পিত হওয়ার জন্য পারমিশনটা দেওয়া নাই। এখানে পারমিট করতেছে অনলি এইরকম যে তরঙ্গটা আছে, এই তলে আছে। যদি এমন কোনো তরঙ্গ আসে যেটা এরকম ভাবে আসতেছে, তখন এটা এই দিক দিয়ে এই পাশে যাইতে পারবে। ওকে, তো এই জিনিসটাই হলো সমবর্তন, যে শুধুমাত্র একটা তলের কম্পনই আমরা ওই পাশে যাইতে পারমিট করি। তাহলে আলো যখন আসে, আলো অনেক তলে কম্পিত হইতে হইতে আসে। বুঝছো? আলো অনেক তলে কম্পিত হইতে হইতে আসে। তো আলো যখন অনেকগুলো তলে কম্পিত হইতে হইতে আসে, তখন আমরা যখন এটা সমবর্তনের উপরে ফেলি, সমবর্তকের উপরে ফেলি, এটা অনেকগুলো তলে, যে এখানে অনেকগুলো তরঙ্গ আসতেছে, এইভাবে একটা আসবে, এইভাবে একটা আসবে, তারপর তোমার এইভাবে একটা আসবে, ঠিক আছে, এইভাবে একটা আসবে, অনেক তরঙ্গ। কিন্তু যখন সমবর্তক দিয়ে পাস হবে, শুধুমাত্র একটা তরঙ্গরই এইদিকে পাস করার অনুমতি থাকবে। সেটা হলো এই তোমার সমবর্তকটা কিভাবে আসে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, তাইলে এই পুরা জিনিসটা কিসের জন্য হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য হবে কি? হবে না, অনুপ্রস্থ তরঙ্গের জন্য হবে। কারণ অনুপ্রস্থ তরঙ্গেই এরকম ছবি তৈরি করা যায়। অনুদৈর্ঘ্য তরঙ্গ এর ক্ষেত্রে সমবর্তন প্রযোজ্য না। ব্যতিচার অপবর্তন ঘটনার দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য কি? দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য হইতেছে, ব্যতিচার আসলে তরঙ্গের উপরিপাতন। বুঝছো? ব্যতিচার আসলে তরঙ্গের উপরিপাতন, কিন্তু অপবর্তন তরঙ্গের উপরিপাতন না। এটা হইতেছে তোমার তরঙ্গের দিক পরিবর্তিত হয়ে যাওয়া, পরিবর্তন। উপরিপতন বলতে এই যে এইভাবে জিনিসগুলো বলবা, এইভাবে দুইটা তরঙ্গ যদি আসে তাহলে এরকম হবে, আর যদি এরকম তরঙ্গ আসে তাহলে এরকম হবে। ঠিক আছে, এই হলো তোমার গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচার। আর তরঙ্গের দিক পরিবর্তন, এই যে যখন আলো এই বরাবর আসবে, তখন আলোটা এই দিকে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, এই দিকে তো কিছু যাবে, কিছু আলো এই দিকেও চলে যাবে। বুঝছো? কিছু আলো এই দিকেও চলে যাবে। তো এই যে কোনটা, এটা হলো অপবর্তন কোণ। তো তরঙ্গের দিক পরিবর্তন, তো এই জিনিস হলো অপবর্তন। তো এটাই মূল পার্থক্য। বুঝছো? যে উপরিপাতন ব্যতিচার এবং অপবর্তন হইতেছে আলোর যে দিক পরিবর্তন, সেই জিনিসটাকে আমরা বলতেছি অপবর্তন। ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে উত্তর লেন্স ব্যবহার করা হয় কেন? আচ্ছা, অপবর্তনের আমাদের সেট আপটা কীরকম থাকে? এখানে আমাদের একটা চির থাকে, এখানে একটা আলোক উৎস থাকে, এখানে একটা পর্দা থাকে, তাই না? তো এখানে দুইটা দূরত্ব আছে। একটা হইলো এই দূরত্বটা, যেটা কিনা আলোক উৎস থেকে চিরের দূরত্ব, আর একটা চির থেকে পর্দার দূরত্ব। এই দুইটা দূরত্ব, এই দুইটাই যদি অসীম হয়, তখন এটাকে বলা হয় ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আমরা আরেকটা অপবর্তন পড়ি, ওইটাকে বলা হয় ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। এই দুইটার মধ্যে যে কোনো একটা বা দুইটাই যদি সসীম হয়, এটা সসীম এটা অসীম, অথবা এইটা অসীম এটা সসীম, অথবা দুইটাই সসীম, হ্যাঁ, দুইটাই সসীম, তখন এই অপবর্তনগুলোকে আমরা বলি ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। বুঝছো? ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। ঠিক আছে, তো আমাদের এই ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের জন্য এই দুইটা দূরত্বকেই অসীম হওয়া লাগে। তো অসীম দূরত্ব ল্যাবে আমরা কিভাবে তৈরি করব? ল্যাবের ভিতরে অসীম দূরত্ব প্র্যাকটিক্যালি তৈরি করা পসিবল না। তো আমরা এখানে একটা ইলিউশন তৈরি করি, অসীম দূরত্ব। আমরা যে এখানে বললাম না যে আলো যখন অনেক দূরে চলে যায়, তখন এর তরঙ্গমুখ কি হয়ে যায়? এরকম ফ্ল্যাট সরল রেখা হয়ে যায়। তাই আমরা যদি সমান্তরাল সরল রেখা তৈরি করতে পারি, যেমন এখান থেকে যখন আলো যখন যাবে, আলোর তরঙ্গমুখ কেমন হবে? এরকম এরকম বৃত্তাকার হবে।
বুঝছো? কিন্তু আমি এটাকে সমান্তরাল করতে পারি কিভাবে, বা সরল রেখা করতে পারি কিভাবে? উত্তর লেন্সের মাধ্যমে। কেন? কারণ উত্তর লেন্সে যদি প্রধান ফোকাস দিয়ে আলো ঢুকে, তাহলে এটা সমান্তরাল হয়ে যায়। প্রধান ফোকাস দিয়ে আলো ঢুকলে সমান্তরাল হয়ে যায়। বুঝছো? যদি এখান দিয়ে আমরা আরও কয়েকটা দেখাই, এরকম, তারপর এরকম, ঠিক আছে, এরকম, আর এটা সোজা আসলে এরকম সোজা যাবে। তাহলে এই যে লাইনগুলো দেখা যাইতেছে, এই লাইনগুলোতে তরঙ্গ মুখটা কেমন হবে দেখো। এরা সবাই সমদশায় আছে, তাহলে এরকম একটা তরঙ্গ মুখ প্রথমে তুমি পাবা। তারপরে আবার এরা সবাই সমদশায় আছে, এরকম আরেকটা তরঙ্গ মুখ তুমি আবার পাবা। এরকম সমান্তরাল ফ্ল্যাট লাইন্স আমরা পাবো। বুঝছো? সরল রেখা আমরা পাবো। অর্থাৎ অর্থাৎ এই জিনিসগুলোকে পিছন থেকে বর্ধিত করলে এরা কখনো মিলিত হবে না। তো আমরা বলতেছি যে এরা অসীম থেকে আসতেছে। কথা বুঝছো? অসীম থেকে আসতেছে। তাই এই ইলিউশনটা তৈরির জন্য চির যাতে মনে করে আলো ঠিকই অসীম থেকে আসতেছে, কিন্তু আসলে না, আলো আসছে সসীম দূরত্ব থেকেই। কিন্তু আমরা সমান্তরাল আলো তৈরির মাধ্যমে এরকম একটা ইলিউশন তৈরি করছি যে এই জিনিসটা অসীম থেকে আসে। তাই এখানে একটা আমরা উত্তর লেন্স বসাই, এখানে আমরা আরেকটা উত্তর লেন্স বসাই। তোমরা বইয়ের ছবিতে দেখছো হয়তো। এই দুইটা উত্তর লেন্সের মাধ্যমে আমরা এই এই দুইটা দূরত্বকে অসীম বানায় ফেলি। তো অসীম বানানোর মাধ্যমে আমরা এই জিনিসটা করে থাকি। আর এখানে কিন্তু তাহলে সোর্সটা কোথায় থাকতে হবে? ফোকাসে থাকতে হবে। মানে সোর্স ফোকাসে থাকলে ফোকাস থেকে আলো গেলে তখনই এরকম সমান্তরাল হওয়া যাবে। ওকে, এই কারণে উত্তর লেন্স ব্যবহার করা হয়। সুসঙ্গত উৎসের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। প্রথম কথা, সুসঙ্গত উৎসের জন্য তোমার এদের মধ্যে সমান দশা পার্থক্য থাকতে হবে। হ্যাঁ, সমান দশা পার্থক্য থাকতে হবে। তারপর সুসঙ্গত উৎসের জন্য এটার সমান কম্পাঙ্ক থাকতে হবে। ঠিক আছে? সমান বিস্তার থাকতে হবে। এটা একটা অপশনাল ক্রাইটেরিয়া। এটা 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 না থাকলেও চলবে। হ্যাঁ, তো সমান দশা পার্থক্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সমান কম্পাঙ্ক, সমান বিস্তার। এইসব জিনিস যদি থাকে তাইলে আমরা তাকে সুসঙ্গত উৎস বলবো। এবং সুসঙ্গত উৎস বৈশিষ্ট্যের মধ্যে এটাও বলতে পারি যে সুসঙ্গত উৎস দ্বারা ব্যতিচার করা যায়। ঠিক আছে? সুসঙ্গত উৎসের মাধ্যমে আমরা ব্যতিচার করতে পারি। ঠিক আছে? দ্বিতীয় পরীক্ষায় কেন্দ্রীয় পট্টির ঔজ্জ্বল্য অন্যান্য উজ্জ্বল ডোরার চেয়ে বেশি কেন? আচ্ছা, এই কোশ্চেনটাতে একটু সমস্যা আছে, বুঝছো? ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় তোমরা এরকম একটা গ্রাফ দেখছো কি না? এরকম যে সবগুলা উজ্জ্বল ডোরা, এটা উজ্জ্বল ডোরা আর আর এটা অন্ধকার ডোরার উজ্জ্বল, সবগুলা উজ্জ্বল ডোরার দূরত্ব কিন্তু সেম আসে। বুঝছো? তাই ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা আমি বলে রাখতেছি, সব উজ্জ্বল ডোরা সমান উজ্জ্বল। ঠিক আছে? সব উজ্জ্বল ডোরা সমান উজ্জ্বল, এখানে কোনো ঝামেলা নেই। কিন্তু যদি ব্যতিচার হয়, সরি, অপবর্তন হয়, অপবর্তন হইলে তখন একটু সমস্যা আছে। অপবর্তন হইলে তখন সব উজ্জ্বল ডোরা সমান উজ্জ্বল না, তখন আস্তে আস্তে ফেড হয়ে যেতে থাকে। বুঝছো? অপবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল সর্বোচ্চ উজ্জ্বল হয়, আর পরে সবগুলা ফেড হয়ে যায়। বুঝছো? পরের সবগুলা ফেড হয়ে যায়, আস্তে আস্তে ফেডেড হয়ে যায়। তো এই প্রশ্নটা আসলে ভুল। ঠিক আছে? থিওরিটিক্যালি ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় সবসময় সমান উজ্জ্বলতার ডোরা পাওয়া যাবে। বুঝছো? অন্যান্য উজ্জ্বল ডোরার চেয়ে এটা বেশি না, কখনো বেশি হইতে পারে না। অনুদৈর্ঘ্য তরঙ্গ সমবর্তিত হয় না, একই কথা। কাছের সমাবর্তন কোণ এত বলতে কি বুঝো? এখানে আমরা সমাবর্তনের থিওরিটাতে তো বললাম, তাই না? তো সমাবর্তন কোণ এত বলতে বোঝায় যে কাচে যদি তুমি, কাচের ভিতরে, এটা হলো কাচ, এটা গ্লাস, যদি এইখানে এই বরাবর আলো আসে, কত ডিগ্রি কোণে? 57 ডিগ্রি কোণে। এত বরাবর যদি আলো আসে, তাহলে তোমার এই আলোটা এখানে প্রতিফলিত হবে এবং প্রতিসরিত হবে। এবং প্রতিফলিত হইলে এই জিনিসটা সম্পূর্ণ সমবর্তিত হবে। সমবর্তিত হবে, এটা ব্রুস্টারের সূত্র, এই জিনিসটা উল্লেখ করবা, ব্রুস্টার্স ল। আর সম্পূর্ণ সমবর্তিত হবে, আর এই বরাবর যেটা আসবে এটা আংশিক সমবর্তিত হবে, যেটা ভিতরে প্রতিসরিত হবে, আংশিক সমবর্তিত হবে। এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে যদি এখানে 57 ডিগ্রি কোণে আলো আসে। দ্যাটস ইট। ঠিক আছে? এটা বোঝায়। ওকে, আর এখান থেকে এটাও বোঝায় যে আমরা tan থিটা ইকুয়াল টু মিউ, এখান থেকে আমরা কাচের প্রতিসরাঙ্কটা বের করে ফেলতে পারি। tan 57 যেটা আসবে ওইটাই হবে কাচের প্রতিসরাঙ্ক। এখন ভুল মান দেওয়া থাকলে জানি না, বুঝছো? এটা থেকে কাচের প্রতিসরাঙ্ক 1.5 আসার কথা, তো ওইটা আসা উচিত আর কি এখান থেকে। ওকে, আচ্ছা, সমাবর্তিত আলোকে ঘূর্ণায়মান সমবর্তন দিয়ে সমবর্তক
দিয়ে পর্যবেক্ষণ করা হলে আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটে কেন? তো দেখো এইখানে জিনিসটা খেয়াল করো, এই হলো আমাদের লিনিয়ার পোলারাইজার যেটা ঘুরতেছে, বুঝছো? তো আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটে। তো ব্যাপারটা হইলো যে আম, এইটা কিন্তু সমবর্তিত আলো, বুঝছো? পোলারাইজড লাইট ওয়েভ। তো মেইনলি এই এরকম একটা সমবর্তক এখানে আরেকটা থাকবে, এই এই ওই ওই ক্ষেত্রে আর কি। তো আম, যেহেতু এইখান দিয়ে যে আলোটা আসতেছে এটা অলরেডি সমবর্তিত, বুঝছো? জাস্ট একটা তলে কম্পিত হইতেছে, সমবর্তিত আলো জাস্ট একটা তলে কম্পিত হইতেছে। তো এইটাকে তুমি যদি এরকম সমবর্তক দিয়ে পাস করাও, সমবর্তকটা ঘুরতেছে, হ্যাঁ ঘুরতেছে। তো সমবর্তক যদি এমন পজিশনে থাকে যে এই আলোটা, এইখানে তরঙ্গটা ওই সাইডে যাইতে পারবে, ধরো এমন পজিশনে থাকলো, এরকম পজিশনে আছে যে যাইতে পারবে, তখন এখানে তুমি তীব্রতা পাবা, ঠিক আছে? যখন এটা অ্যাঙ্গেলে হয়ে যাবে তখন তীব্রতাটা ওই যে আই কস থিটা ওইভাবে ওইভাবে চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? ওই যে আমরা ম্যালাসের সূত্র, এটা আমরা ওই থিওরিতে দেখাইছিলাম, বুঝা গেছে? কস থিটা কস স্কয়ার থিটা ওইসব জিনিস হয়ে যে তারপর জিনিসটা আমাদের চেঞ্জ হবে, বুঝছো? তারপর যখন এমন হয়ে যাবে যে পুরোপুরি 90 ডিগ্রিতে চলে গেছে, এই হলো আমাদের সমবর্তক, আর এইভাবে আলো আসতেছে, তখন এখানে কোনো বিস্তারই আমরা কোনো তীব্রতাই পাবো না, বুঝা গেছে? তো এইভাবে আস্তে আস্তে কমতে থাকে, শুরুতে আই থাকবে যখন একদম অ্যালাইন্ড আছে, তারপর কমে যাবে যখন অ্যাঙ্গেলে চলে যাবে, যখন পুরো 90 ডিগ্রি ঘুরে যাবে তখন একদম তীব্রতা জিরো হয়ে যাবে। তো এইভাবে তীব্রতা হ্রাস বৃদ্ধি ঘটে। হাইগেন্সের নীতি ব্যাখ্যা করো। তো এটা হলো তোমার হাইগেন্সের নীতির কথাটা, যে আলোর তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু তরঙ্গ মুখ হিসেবে কাজ করে এবং এই বিন্দু থেকে নতুন তরঙ্গ তৈরি হয় যেটাকে গৌণ তরঙ্গ বলে। দেখো, আলোর তরঙ্গ মুখ, এই যে একটা তরঙ্গ, আমরা বিভিন্ন তরঙ্গ মুখ দেখাইছি, এটাই হলো তরঙ্গ মুখ। তাইলে তরঙ্গ মুখের উপরে প্রত্যেকটা বিন্দু থেকে আরো তরঙ্গ তৈরি হবে, বুঝছো? আরো তরঙ্গ তৈরি হবে। তরঙ্গ তৈরি হইলে ওইখান থেকে তুমি নতুন নতুন তরঙ্গ মুখ পাবা, এই গৌণ তরঙ্গগুলোর জন্য। তাহলে এইখান থেকে তুমি নতুন আরো কিছু তরঙ্গ মুখ পাইলা, এটার জন্য আরো কিছু তরঙ্গ মুখ পাবা, এটার জন্য আরো কিছু তরঙ্গ মুখ পাবা, বুঝছো? এরকম প্রত্যেকটার জন্য এরকম তরঙ্গ মুখ পাওয়া যাবে। তাইলে নির্দিষ্ট সময় পরে মূল তরঙ্গ মুখের অবস্থান পাওয়া যায় সেই গৌণ তরঙ্গগুলো সাধারণ স্পর্শক অঙ্কন করে। তাইলে এখন নির্দিষ্ট সময় পরে আমি যদি মূল তরঙ্গমুখের অবস্থান বের করতে চাই, তাহলে এইটা আমার ধরো এই হলুদ যে তরঙ্গটা ছিল, এটা এখানে আমরা আঁকাইলাম একবার। এখন আমি বলতে চাই যে টি সময় পরে এই তরঙ্গমুখটা কোথায় যাবে। তাহলে টি সময় পরে এস ইকুয়াল টু ভিটি অনুযায়ী আলোর বেগ সি, আলো সিটি দূরত্ব অতিক্রম করবে টি সময়। তাহলে আমি সিটি ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকাবো এখানে। তারপর এখান থেকে এই যে সিটি ব্যাসার্ধের আমি আরেকটা আরেকটা বৃত্তচাপ এখানে আঁকাবো, বুঝছো? আরেকটা বৃত্তচাপ আঁকাবো, আরেকটা, 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 সিটি, সিটি, সিটি ব্যাসার্ধের অনেকগুলো বৃত্তচাপ আঁকাইছি। এখন এই প্রত্যেকটা বৃত্তচাপের আমি যদি স্পর্শক আঁকাই, এখানে স্পর্শক, এখানে স্পর্শক, এখানে স্পর্শক, এখানে স্পর্শক, এখানে স্পর্শক, এখানে স্পর্শক, এমন একটা স্পর্শক পাওয়া যাবে যে লাইনটা এদের সবার স্পর্শক হবে। ওইটা এমন একটা লাইন আসবে, বুঝছো? যেটা এই সবারই এই প্রত্যেকটা সাদা রেখার স্পর্শক হবে। তো এই সাধারণ যে স্পর্শকটা, এই সাধারণ স্পর্শকটাই গৌণ তরঙ্গগুলোর আমাদের নতুন তরঙ্গমুখের অবস্থান, ঠিক আছে? নতুন তরঙ্গমুখের অবস্থান, নতুন তরঙ্গমুখের অবস্থান। তো এই সময় পরে মূল তরঙ্গমুখের অবস্থান পাওয়া যায় সেই গৌণ তরঙ্গগুলো সাধারণ স্পর্শক অঙ্কন করে, এটাই এখানে বলা আছে। ওকে, আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করছি, তোমাদের বইয়ে কিন্তু আরেকটু কঠিনভাবে লেখা এই এই কথাটা। ওকে, তো এই হলো তোমার হাইগেন্সের নীতি। হাইগেন্সের নীতিটা মেনলি আলোর তরঙ্গ তত্ত্বকে ব্যাখ্যা করে। আলোর তরঙ্গ তত্ত্ব, আলো যে তরঙ্গ সেটা নিয়ে কাজ করে। আচ্ছা, তো গেল আমাদের এটা। তো হাইগেন্সের নীতি সামনে আবারও আসবে, তো এই জিনিসটা কিন্তু তখন তোমাকে এক্সপ্লেন করতে হবে। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় একটি চির অফ করে দিলে ডোরার কি হবে? তো দেখো, যদি দুইটা চির হয় তখন এই দুইটা চির থেকে আলো যায়, তাই না? আলো যায় পর্দায় পড়ে, এই দুইটা চির থেকে আলো যায় পর্দায় পড়ে। এই দুইটা চিরের মধ্যে যে দেখো এইসব জায়গায় আলোর তরঙ্গগুলো মিলিত হইতেছে, বুঝছো? তো এখানে দুইটা উৎসের মতো কাজ করে মেইনলি। যদি তুমি দুইটা চির ইউজ করো, এখানে একটা উৎসের মতো কাজ করে এই জিনিসটা, এই জায়গাটা একটা উৎসের মতো কাজ করে, এটা আরেকটা উৎসের মতো কাজ করে, তাই দুইটা উৎসের মতো কাজ করে, এখানে একটা উপরিপতন হয়। কিন্তু যদি একটা চির হয়, একটা চির হয়, তখন এখানে আমাদের ব্যতিচারটা আসলে হবে না, ঠিক আছে? ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় যেমন সুন্দর ব্যতিচার হয়ে আমাদের এরকম সুন্দর প্যাটার্ন তৈরি করে, এখানে দুইটা আমি যদি একটা চির ইউজ করি তাহলে তোমার এখানে ইয়ে পাওয়া পাওয়া যাবে, অপবর্তন
প্যাটার্ন পাওয়া যাবে। বুঝছো? অপবর্তন হবে তখন। অপবর্তন হওয়ার ফলে অপবর্তনের ক্ষেত্রে যে ডোরাটা, সেটা এরকম একটা ডোরা হয়। আমি এটা মুছে ফেলি, দাঁড়াও। যদি একটা চির তুমি অফ করে দাও, তাহলে এই যে এই হলো একটা চির, এখান থেকে আলো যাবে এবং এখানে যে এই যে ডোরাটা হবে এরকম একটা প্যাটার্ন পাবা। তাহলে এটা হলো তোমার কেন্দ্রীয় উজ্জ্বল। দেখো, কেন্দ্রীয় উজ্জ্বলটা খুবই ভালো করে খেয়াল করো। কেন্দ্রীয় উজ্জ্বল এটা, কেন্দ্রীয় উজ্জ্বলের এই যে কিনারাগুলা খেয়াল করো, এটা কি শার্প? শার্প না। কিন্তু দিচির পরীক্ষায় কিন্তু শার্প ছিল। ঠিক আছে, দিচির পরীক্ষায় শার্প ছিল, এখানে শার্প না। সেকেন্ড কথা, কেন্দ্রীয় উজ্জ্বলটা যতটুকু মোটা, কেন্দ্রীয় উজ্জ্বলটা যতটুকু মোটা, পরবর্তী উজ্জ্বলগুলো কি ততটুকু মোটা? দেখো চিকন হয়ে যাইতেছে না আস্তে আস্তে। তাই ডোরার যে প্রস্থ এটা আস্তে আস্তে কমে যাবে, যেটা দিচির পরীক্ষায় কমতো না। বুঝছো? তারপর এটা একটা চেঞ্জ, যে শার্প এজ, হ্যাঁ, শার্প এজ আগে ছিল না, আগে ছিল, এখন আর শার্প এজ নাই। সেকেন্ড কথা, ডোরার প্রস্থ কমে যাবে। আগে ছিল সবগুলা সেম, ডোরার সেম প্রস্থের ছিল, আর এখন আস্তে আস্তে যত এইদিকে যাবো তত ডোরার প্রস্থ কমে যাবে। তারপরে উজ্জ্বলতা খেয়াল করো, উজ্জ্বলতা খেয়াল করো। এখানে এটা কেন্দ্রীয় ডোরা, যতটুকু উজ্জ্বল, এই ডোরাটা কি ততটুকু উজ্জ্বল? এটা কি তার চেয়ে কম উজ্জ্বল না? এইটার চেয়ে এটা কম, তার চেয়ে এটা কম, তার চেয়ে এটা কম, তার চেয়ে এটা কম। তার মানে তীব্রতা কমতে থাকে আস্তে আস্তে। কেন্দ্রীয় ডোরাটা সবচেয়ে বেশি উজ্জ্বল, এটা হলো আই ম্যাক্স। উপর দিকে যাবা আই কমবে, নিচের দিকে যাবা আই কমবে। এই গ্রাফটাও দেখো এরকম, যে সবচেয়ে ম্যাক্স তীব্রতা, তারপর আরো কম, তারপর আরো কম, তারপর আরো কম। সর্বোচ্চ তীব্রতাগুলা মানে আমাদের ইসের তীব্রতাগুলা কি বলে এটাকে, উজ্জ্বল ডোরার যে তীব্রতাগুলা। ঠিক আছে, তো এইসব পরিবর্তন আমরা দেখতে পাবো। আলোক বছর সময় না, আচ্ছা এটা এই চ্যাপ্টারের না আসলে, এটা মডার্ন ফিজিক্সের। আলোক বছর আসলে কি? আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা তুমি বের করে দিবা, যা এক বছর সমান, আলোক বছর সমান কত, যে 1 লাইট ইয়ার সমান ভিটি, সি ইন্টু টি। সি হবে আলোর বেগ, আর টিটারে তুমি বলবা এক বছর। এক বছরকে তুমি 365 দিন বলবা, 365 দিন, একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। এই জিনিসটা ভাগ করলে এটা 9.4 10⁻15 এমন কিছু একটা আসে সম্ভবত, হ্যাঁ। দেখো, তো বলবা যে এটা আসলে সময় না, এটা একটা দূরত্ব, এটার দূরত্বটা মানে হলো আলো এক বছরে কত দূরত্ব যায়, পরে দূরত্বটা বেরও করে দেবা যে এই হলো আলোকবর্ষ। ডোপিংটি তো অর্ধপরিবাহক, এই চ্যাপ্টার না। স্থির পানিতে ঢিল ছুড়লে তরঙ্গমুখ পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। স্থির পানিতে ঢিল ছুড়লে এই যে এরকম এরকম বৃত্তাকার তরঙ্গমুখ আমরা পাবো, তাই না? তোমরা অবশ্যই দেখছো এই বৃত্তাকার তরঙ্গমুখগুলো। আর তো আরেকটু বলে রাখি, এগুলা কিন্তু তরঙ্গমুখ, তরঙ্গ কিন্তু এটা না। তরঙ্গ হইতেছে এই যে এই বরাবর যেটা যাবে, এইটা এইটা হলো তরঙ্গমুখ। বুঝছো? এইগুলো হলো তরঙ্গমুখ। তো এটা, আচ্ছা এটা আঁকানো ভুল হয়ে গেল একটু। এই যে এটা উঁচা না, তাই এটাও সবগুলা উঁচাটা হবে। তবে এটা দেখো নিচাটাতে ছেদ করছে, তাই এখানে এই যে এইভাবে যাবে আর কি। বুঝছো? এরকম একটা ব্যাপার হবে। ওকে, অনুদৈর্ঘ্য তরঙ্গ সমাবর্তন হয় না বলে ফেলছি। গৌণ তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়, এটা এই যে তুমি হাইগেন্সের নীতির এখান থেকে ব্যাখ্যা করবা। বুঝছো? হাইগেন্সের নীতিটা প্রথমে বলবা, তারপরে বলবা যে এই যে এইভাবে প্রত্যেকটা বিন্দু থেকে এইভাবে গৌণ তরঙ্গ সৃষ্টি হয়। বুঝছো? আমরা শেষের দিকে চলে আসছি। তরঙ্গ সৃষ্টিতে হাইগেন্সের নীতির প্রয়োগ সেম। হ্যাঁ, এটা ইয়াংয়ের ডিজির পরীক্ষায় তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য যদি তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সাংখ্যিক গুণিতক হয়, ডেল এক্স ইকুয়াল যদি এন ল্যামডা হয়, তো এন ল্যামডা হইলে এটা কি আমরা 2n ইন্টু ল্যামডা বাই টু লিখতে পারি। 2n ইন্টু ল্যামডা বাই টু মানে ল্যামডা বাই টু এর জোর গুণিতক। তাহলে জোর গুণিতক ল্যামডা বাই টু এর, তাহলে ওই স্থানটা উজ্জ্বল হবে। ঠিক আছে, উজ্জ্বল হবে। তো আলোর দ্বৈত নীতি, দ্বৈত নীতি মানে আলোর হচ্ছে গিয়ে তোমার ওয়েভ বৈশিষ্ট্য আর পার্টিকেল বৈশিষ্ট্য, এই দুটো জিনিস তোমাকে বলতে হবে। প্রথমে তো হইতেছে কণা, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম। কণা ধর্ম প্রবক্তা ছিল নিউটন, আর তরঙ্গ ধর্মের প্রবক্তা হইতেছে হাইগেন্স, ক্রিশ্চিয়ানো হাইগেন্স। ওকে, তো কণা ধর্ম ইয়ে করছে নিউটন, আর এটা করছে হলো হাইগেন্স। তো এখন কণা ধর্মের মাধ্যমে কিছু জিনিস ব্যাখ্যা করা যায়, যেমন প্রতিফলন, প্রতিসরণ, এইসব ব্যাখ্যা করা যায়। কিন্তু তরঙ্গ ধর্মের মাধ্যমে আমরা মেনলি এই ব্যতিচার, তারপর তোমার কি বল অপবর্তন, তারপর সমাবর্তন, এই সব কিছু আমরা এই তরঙ্গ নীতির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, এছাড়া না। আর নিউটনের এইটার মাধ্যমে আমরা হলো প্রতিফলন, প্রতিসরণ, এইসব এইসব করা যায়, এইসব ব্যাখ্যা করা যায়। প্রতিসরণ তার মানে কি তরঙ্গ তত্ত্ব দিয়ে প্রতিফলন প্রতিসরণ যায় না? হ্যাঁ, এটা এটা দিয়েও যায়, প্রতিফলন প্রতিসরণও ব্যাখ্যা করা যায়। প্রতিফলন, প্রতিসরণ, প্রতিফলন।
সেটা দিয়ে ব্যাখ্যা করা যায়। তো এই হলো আলোর দ্বৈত নীতি। ওকে, এটাকে বলা হয় কর্পাসকুলার থিওরি। এটা হচ্ছে ওয়েভ থিওরি অফ লাইট, নিউটন এবং হাইগেন্স। নিউটন আগে দিছে, হ্যাঁ, নিউটন আরো অনেক আগের সায়েন্টিস্ট, এরপরে অনেক বছর পরে, অনেক পরে দিছে হাইগেন্স। আলোর ব্যতিচারে সুসংগত উৎস ব্যবহার করা হয় কেন? সুসংগত উৎসের বৈশিষ্ট্যগুলো লিখবা, আমরা ওই সাইডে লিখে দিছিলাম। তো ব্যতিচার হওয়ার জন্য ধরো একটা তরঙ্গ এরকম, হ্যাঁ, এর উপরে আরেকটা তরঙ্গ এসে আপতিত হইলো, যেই দুইটা তরঙ্গ ম্যাচ হয় নাই, ধরো এমন একটা তরঙ্গ এসে আপতিত হয়েছে, তো এই দুইটা তরঙ্গ মিললে কি ব্যতিচার হবে? ব্যতিচার কখন হয়? ব্যতিচার শুধুমাত্র একদম এই একটা তরঙ্গ আর আরেকটা তরঙ্গ একদম খাপে খাপ মিলতে হবে, তখন যে তুমি একটা বড় তরঙ্গ পাবা। কথা বোঝা গেছে? তাইলে খাপে খাপ মিলার জন্য এদের এফ সেম হইতে হবে, ল্যামডা সেম হইতে হবে, দশা পার্থক্য সেম হইতে হবে, সব সেম হইতে হবে, তখনই শুধুমাত্র এরা ব্যতিচার করবে। ওকে, তাই এই কারণে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয়, কারণ নাইলে ব্যতিচার সম্ভবই হবে না। দ্বিতীয় পরীক্ষায় চির ব্যবধান স্বল্প, এটা বলে ফেলছি। আহ, এটা কি লেখা? দ্বিতীয় পরীক্ষায় ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা করো। কেন্দ্রীয় পট্টি, পট্টি মানে হলো ওই যে ফ্রিঞ্জ বা ডোরা, বুঝছো? ফ্রিঞ্জ বা ডোরা। তো শোনো, দ্বিতীয় পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল যেটা হয় ওইটার প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে। তো তুমি ধরো যে এটা তোমার দুইটা চির আর এটা হলো তোমার পর্দা, তাইলে কেন্দ্রীয় উজ্জ্বলটা কোথায় হয়? এইখানে, একদম মাঝ বরাবর, তাই না? একদম মাঝ বরাবর। তাহলে এই পয়েন্টে এটা একটু যেহেতু আলাদাভাবে বলছে, তাই আলাদাভাবে একটু ব্যাখ্যা করে দিলে ভালো। তো আমাদের এই পয়েন্টে আলো যদি আসে, তাহলে আলো দেখো এখানের আলোটা এইভাবে আসবে আর এখানের আলোটা এইভাবে যাবে, তাই না? এইভাবে যাবে। তো এখানে যখন মিলিত হইতেছে, তাহলে এই অনুযায়ী জিনিসটা এখানে ফলো করবে। বুঝছো? এখানে এইভাবে জিনিসটা ফলো করবে। ওকে, ভালো কথা। এখন কথা কি, যে এইখানে এই আলোটা যেই দূরত্ব অতিক্রম করে x1, এটা একই দূরত্ব অতিক্রম করে, যার কারণে কোনো পথ পার্থক্য তৈরি হয় না। x1 মাইনাস x2, x1 ইকুয়াল টু x2 ইজ ইকুয়াল টু 0। কোনো পথপার্থক্য নাই। আর কোনো পথপার্থক্য যদি না থাকে, ছবিও আঁকে দিতে পারো। এরকম একটা তরঙ্গ, এর উপরেই আরেকটা তরঙ্গ কাজ করবে। বুঝছো? এর উপরেই আরেকটা তরঙ্গ কাজ করবে এবং ২ টা তরঙ্গ মিলে বড় একটা তরঙ্গ তৈরি করবে। আমরা তো আর উপরে দেখাতে পারব না, তোমরা এইভাবে দেখাবা পরীক্ষাতে। যে এমনভাবে মিলিত হয় যে একদম কোনো একদম দশা পার্থক্য নাই। তাই এই ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার হবে এবং উজ্জ্বল ডোরা তৈরি হবে। ওকে? এইভাবে আমরা কেন্দ্রীয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা করলাম। এবং আমাদের এই চ্যাপ্টার এর সব খ নাম্বার শেষ। আমরা হইতেছে 18 সাল পর্যন্ত যা ছিল অনেকগুলা খ নাম্বার ব্যাখ্যা করে দিছি। তো আশা করি তোমাদের হেল্প হবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।